একটা দল যে দল কিনা ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সে দলটা নাকি টানা ৩ বার বিশ্বকাপে জায়গা পাচ্ছে না। আজ থেকে ১৫ বছর আগে যদি আপনাকে এই কথাটা কেউ বলতো, আপনি কি জীবনেও বিশ্বাস করতেন? অফকোর্স না। আমারে বললে তো আমি বিশ্বাস করতাম না। যেই জেনারেশন আলেসান্দ্রো নেস্তা, ফাবিও কানাভারো, জানলুকা জাম্ব্রোত্তা, জানলুইজি বুফোদের দুর্দান্ত ডিফেন্ডিং দেখে এসেছে, যে জেনারেশন ফ্রান্সিসকো টট্টি, আলেসান্দ্রো দেল পিয়েরো আর আন্দ্রেয়া পিরলোদের এলিগ্যান্স দেখে এসেছে, যেই জেনারেশন দানিয়েলে দি রসি আর জেনারো গাত্তুসোদের নেভার সে নেভার অ্যাটিটিউড দেখে এসেছে, যেই জেনারেশন রবের্তো ব্যাজো আর পাওলো মালদিনিদের বুড়ো হাড়ের জোর দেখে এসেছে, তাদের বিশ্বাস করানো আসলেও সম্ভব ছিল না। কিন্তু জিনেদিন জিদানের অভিশাপ হোক বা লুকাস নীলের, সেই যে ২০০৬-এর বিশ্বকাপ জেতার পরে ইটালির ফুটবলে যে মড়ক লাগলো, সেই মড়ক থেকে সহসাই ইটালি রক্ষা পাবে বলে মনে হচ্ছে না। আবারও বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে ইটালি, এ নিয়ে টানা ৩ বার। সেই ২০১৪ সালের পর থেকে এই নিয়ে টানা ৩ বার ইটালি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না, যে ট্রফিটা তারা জিতেছে ৪ বার। কিন্তু কেন ইটালির ফুটবলে এত অধঃপতন কেন হচ্ছে? কেন তারা বিশ্বকাপে জায়গা করে নিতে পারছে না? Alessandro Bastoni, Riccardo Calafiori, Gianluigi Donnarumma, Manuel Locatelli, Sandro Tonali, Federico Di Marco, নিকোলো বারেল্লা। প্রতিভার অভাব নাই দলটায়। অভাব নেই দেখেই মাঝে একটা ইউরো ঠিকই জিতেছে তারা। কিন্তু বিশ্বকাপে চান্স পাওয়ার কথা উঠলেই কেমন যেন খেই হারিয়ে ফেলে তারা। এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ, মোটা দাগে যে কারণগুলোকে ৪ ভাগে ভাগ করা যায়। কি সেই ৪ কারণ, যে ৪ কারণ ৪ বারের বিশ্বকাপ জয়ীদেরকে আবারও বিশ্বকাপে যেতে দিল না? নাম্বার 1, ইনফ্রাস্ট্রাকচার। ইটালিয়ান ফুটবলের টোটাল স্ট্রাকচারেই গলদ। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গ্যাব্রিয়েলে গাভিনা ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্বকাপ খেলতে পারছে না ইটালি। তবে আসল মড়ক লেগেছে আরও আগে থেকে। ২০১০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ইটালি যখন বিদায় নিল, ইটালির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রবের্তো ব্যাজ্জোকে ফেডারেশনের টেকনিক্যাল সেক্টরের প্রেসিডেন্ট বানিয়ে আনা হলো। ব্যাজ্জো অনেক এনথুসিয়াস্টিক ছিলেন। এনথুসিয়াস্টিক হয়ে ৯০০ পেজের একটা রিপোর্ট লিখে ফেলেন। ইটালির ফুটবলের স্ট্রাকচারে কী কী সমস্যা, সেসব সমস্যা সমাধানে কী কী করা উচিত ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করে। ইটালির ফুটবলের কর্তা ব্যক্তিরা সেই ৯০০ পেজের রিপোর্টটা পড়েও দেখেননি। ব্যাজ্জো দাম না পেয়ে চাকরি ছেড়ে চলে যান। অথচ সেখানেই ব্যাজ্জো পিন পয়েন্ট করে বলেছিলেন ইটালিয়ান সেরিয়ার অবস্থা কত খারাপ। নিজেরা ট্যালেন্ট ডেভেলপ করে নিজেদের দলের রেগুলারলি খেলায় না, উল্টো সেসব খেলোয়াড়দেরকে দ্বিতীয় বা তৃতীয় বিভাগে পাঠায় রেগুলার গেম টাইমের জন্য। সেসব তরুণরা যখন দেখে যে তাদের এফোর্টকে রিকগনাইজ না করেই তার প্যারেন্ট ক্লাব তাকে দ্বিতীয় বা তৃতীয় বিভাগে বারবার ধারে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় ও পরে অন্যান্য দেশের টপ লিগে খেলতে চলে যায়। মার্কো ভেরাত্তি, রিকার্দো কালাফিওরি, সান্দ্রো তোনালি, মাতেও রেতেগি, মাইকেল কায়োদে, জর্জিনিও সবাই ক্যারিয়ারের পিক টাইম ইটালির বাইরেই কাটিয়েছেন বা কাটাচ্ছেন। আর ইটালির ক্লাবগুলোতে বর্তমানে যারা খেলছেন তারা ম্যাক্সিমামই লো কোয়ালিটির। ব্রায়ান ক্রিস্তান্তে, জাকোমো রাসপাদোরি, জানলুকা মানচিনি, ফেদেরিকো গাত্তি, লিওনার্দো স্পিনাৎজোলা, মাতেও পলিতানো, দানিয়েলে রুগানি, দানিয়েলে মালদিনি, নাম বলা শুরু করলে শেষ হবে না। নাম্বার 2, অ্যাথলেটিসিজম। কোনো ক্লাবেরই প্রপার ট্রেনিং গ্রাউন্ড নাই, আধুনিক মাঠ নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, যাতে খেলোয়াড়েরা আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সহায়তায় রেগুলার প্র্যাকটিস করে নিজেদের অ্যাথলেটিসিজম বাড়াবেন সেরকম কোনো কিচ্ছু নাই। নিজেদের একাডেমির তরুণদের বিক্রি করে ফ্রি ট্রান্সফারে বা নামমাত্র মূল্যে বাইরের ক্লাব থেকে বুড়ো তারকাদের ধরে এনে খেলানোর স্বভাব ইটালিয়ান সেরিয়ার ক্লাবগুলোর আজকের না। এসব করতে গিয়ে ইন জেনারেল লিগের স্পিড কমে যাচ্ছে, অ্যাথলেটিসিজম কমে যাচ্ছে। ইটালিয়ান লিগে এখন মাইক্রোস্কোপ দিয়ে প্রপার স্পিডি ইটালিয়ান প্লেয়ার খুঁজতে হয়। এমন কোনো ইটালিয়ান খেলোয়াড় পাওয়া যায় না যে রেগুলারলি ড্রিবল করতে পারে বা ৯০ মিনিট ধরে রেগুলার প্রেস করতে পারে। বসনিয়ার বিপক্ষে ইটালির ৩ জন সেন্টার ব্যাকের একজন জানলুকা মানচিনির খেলাই দেখুন। এক একটা ডিফেন্সিভ অ্যাকশন করার পরে সে যেভাবে হাঁপায় এবং সে যেভাবে এই নিজেদের ডি বক্সের মধ্যে বসে বসে হাঁপাচ্ছিল, সেটা দেখলে আলেসান্দ্রো নেস্তা, পাওলো মালদিনি, ফাবিও কানাভারোর মতো ডিফেন্ডাররা লজ্জায় মুখ লুকাবেন। যেভাবে বসনিয়ার মতো দলের বিপক্ষে ইটালি নিজেদের বক্সে বাস পার্ক করে এবং বাস পার্ক করার পরেও যেভাবে একের পর এক ক্রস ডিফেন্ড করতে পারছিল না, তা দেখলে জাম্ব্রোত্তা, মাতেরাজ্জিরা ধরনী দ্বিধাহ বলতে বাকি রাখবেন না। নাম্বার 3, টেকনিক্যাল অ্যাবিলিটি। ইটালিয়ান খেলোয়াড়দের টেকনিক্যাল অ্যাবিলিটি যে নাই সেটা বলবো না, তবে যে পজিশনের খেলোয়াড়ের যে অ্যাবিলিটি থাকা দরকার সেটা নাই। ৩ সেন্টার ব্যাকের একজনও বক্স ডমিনেন্ট না। বসনিয়ার কেরিম আলাইবেগোভিচ, আমার দেদিচ, আমার মেমিচ বা এসমির বাজরাক্তারেভিচদের মতো উইঙ্গার বা উইংব্যাকরা তো বটেই, এমনকি ৪০ বছর বয়সী বুড়ো স্ট্রাইকার এডিন জেকো যখন উইংয়ে নেমে বক্সের দিকে ক্রস দিচ্ছিলেন, সেটাও প্রপারলি ক্লিয়ার করার সাধ্য ছিল না পলিতানো, দিমার্কো, বাস্তনি, কালাফিওরি আর মানচিনিদের। আলেসান্দ্রো বাস্তনি লাল কার্ড দেখার পরে যখন ফেদেরিকো গাত্তি মাঠে নামেন, তখনই বরং ইটালিয়ান বক্স ডিফেন্ডিং এর অবস্থা একটু ভালো হয়। তাও বসনিয়া যে একমাত্র গোল করছে সেটাতেও কিন্তু চাইলে তার মার্কিং এর ভুল ধরা যায়।
পলিতানো উইং ব্যাক, কিন্তু তিনি তার সাইডের প্রতিপক্ষ উইঙ্গারকে ক্রস দেওয়া থেকে আটকাতে পারেন না। ফরওয়ার্ড ময়জে কিন, মাতেও রেতেগিদের কোনো ড্রিবলিং কোয়ালিটি নাই। দলের সবচেয়ে বেশি ড্রিবলিং কোয়ালিটি আছে দুই ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি আর আলেসান্দ্রো বাস্তোনিদের। আপনার ফরওয়ার্ড লাইনে যদি এমন কোনো খেলোয়াড় না থাকেন যিনি কিনা স্পিড, ট্রিকারি, ড্রিবলিং দিয়ে আউট অফ নোওয়্যার একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করে গোল বা অ্যাসিস্ট করে বসেন, তাহলে আপনি কিভাবে গোল আদায় করতে পারবেন? এই ইটালির ফরওয়ার্ড লাইনে ইয়ামাল, সাকা, দোকু, লেয়াও বা ভিনিসিউসদের মতো প্রপার কোনো উইঙ্গার নাই যাকে নিয়ে 3-5-2 ফরমেশন থেকে বের হয়ে ইটালি 4-3-3 ফরমেশনে খেলতে পারে। ক্যারিয়ারের শুরুর দিকে সান্দ্রো তোনালিকে আন্দ্রেয়া পিরলোর নতুন ভার্সন বলা হতো। তোনালির পাসিং কোয়ালিটি যদি আন্দ্রেয়া পিরলোর অন্তত 10 ভাগের 1 ভাগও হইতো, তাও ইটালি পড়তে যাইতো। ওদিকে আলেসান্দ্রো বাস্তোনি হাইলাইন ডিফেন্ডিং না করতে পারার জন্য লাল কার্ড খান। বাস্তোনির খেলায় অনেক সমস্যা রয়েছে, যদিও অন দ্য বল হি ইজ অসাম, আমার অন্যতম ফেভারিট একজন ডিফেন্ডার, কিন্তু তার বেশ কিছু সমস্যা রয়েছে। কি কি সমস্যা সেটা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে ডিসকাস করব। কিন্তু বাস্তোনি লাল কার্ড কেন খেয়েছেন? কারণ দন্নারুমা বল পায় এতটাই বাজে যে হুটহাট কাকে মারছেন সেটা নোটিস না করেই লং কিক মারেন বলে। সে বল মিডফিল্ডে প্রতিপক্ষের দখলে চলে যায়। পরে প্রতিপক্ষ হুট করে কাউন্টারে উঠে গেলে বাস্তোনি প্যানিক করে ভুলভাল ট্যাকেল দিয়ে বসেন। যার যে টেকনিক্যাল অ্যাবিলিটি থাকা দরকার সেটা যদি তার না থাকে তাহলে কিভাবে হবে? নাম্বার 4, কোচ। এরপর আসা যাক কোচের ট্যাকটিক্সের ব্যাপারে। উইথ ডিউ রেসপেক্ট, খেলোয়াড় হিসাবে জেনারো গাত্তুসো যেরকম অসাধারণ ছিলেন, কোচ হিসাবে ঠিক ততটাই সাধারণ মানের। এসি মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়ার মতো দলের সুযোগ পেয়েও কেউ এই বয়সে ক্রোয়েশিয়ার হাজুক স্প্লিটে কোচিং করাতে যায় না, যেখান থেকে ইটালি তাকে ধরে নিয়ে এসে কোচিংয়ের দায়িত্ব দিয়েছে আর কি। বসনিয়ার বিপক্ষে পুরো ম্যাচেই তার আনাড়িপনা দেখা লাগলো। ব্রেন্টফোর্ডের অসাধারণ ফুলব্যাক মাইকেল কায়োদেকে তো দলে রাখেননি, মার্কো প্যালেস্ত্রা, পিও এসপোসিতো, জর্জো স্ক্যালভিনির মতো ইনফর্ম খেলোয়াড়েরা একাদশেই ছিলেন না। ম্যাচের শুরু থেকে তার একটাই ট্যাকটিক্স দেখলাম, দন্নারুম্মা লং কিক করে উড়িয়ে বল সামনে পাঠাবেন, সেই বল উইন করার জন্য ময়জে কিন নেমে আসবেন, সেখান থেকে পাওয়া সেকেন্ড বল নিয়ে রেতেকি বা ব্যারেল্লা বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, দ্যাটস ইট। বাস্তনি লাল কার্ড খাওয়ার পর দলের মিডফিল্ডের একমাত্র পাস মাস্টার যার সামর্থ্য ছিল বল হোল্ড করে টুকটাক পাস দিয়ে টাইম কিল করার, সে মানুয়েল লোকাতেল্লিকে তুলে নিলেন গাত্তুসো। নামালেন ব্রায়ান ক্রিস্তান্তে আর দাভিদে ফ্রাত্তেসিকে, যাদের বল হোল্ড করার কোনো ক্ষমতাই নেই। লোকাতেল্লি চলে যাওয়ার পর মাঠে থাকলেন তোনালি, যার আবার পেছন থেকে বল বাই করার তেমন কোনো ক্ষমতা নাই। দিমার্কো আর বারেল্লাকে বসানোর পরই ভালোভাবে নিশ্চিত হয়ে যায় বাসপার্ক আর দন্নারুমার শর্ট সেভিংয়ের উপর ভর করেই বিশ্বকাপে যেতে চান গাত্তুসো। 10 জন নিয়ে 5-3-1 এই ফরমেশনে খেলা শুরু করেন গাত্তুসো। কারণ 5-3-1 ফরমেশনে খেলে যে জিনিসটা হয় যে ইটালির ডিফেন্সের ফার্স্ট লাইনে 5 জন খেলোয়াড় চলে আসে এবং তাদের সামনে অনেক জায়গা ফাঁকা থাকে, যেই ফাঁকা জায়গাগুলোতে চাইলেই বসনিয়ার উইঙ্গাররা সামনে চলে এসে ইটালির ডি বক্স বরাবর ক্রস ফেলতে পারেন, এবং সেটাই হয়েছে। অসংখ্য ক্রস এসেছে ইটালির ডি বক্স বরাবর, বিকজ ইটালিয়ান প্লেয়ার্স ওয়ার নট অ্যাগ্রেসিভ এনাফ, এবং সেই ক্রসগুলোর মধ্যে থেকেই একটা থেকে গোল হয়েছে। জানি না জীবন আর কখনো ইতালিকে বিশ্বকাপে খেলতে দেখবো কিনা, তবে আশা থাকবে জানো বিশ্বকাপে খেলতে দেখি। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইটালির এই দুরবস্থার পেছনে আপনি কি কারণ মনে করেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।